নিম্ন আদালতে বিচারকদের নিয়ন্ত্রণের ভার থাকবে সুপ্রিম কোর্টের হাতে। হাইকোর্টের রায়, ৩ মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ। ২০১৮ সালে দিনের ভোট রাতে করার মাস্টার মাইন্ড ছিল জাভেদ পাটোয়ারি। ট্রাইব্যুনালে জবানবন্দিতে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন। নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং এর প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ। ডাকসু নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ। ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটের শুনানি আজ। ৬ দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা। রেলপথ অবরোধ। প্রক্টরের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। কারখানা বন্ধের জেরে নীলফামারীতে ইপিজেডের সংঘর্ষে ১ শ্রমিক নিহত, আহত অনেকেই। কক্সবাজারে উচ্ছেদ অভিযানে পুলিশের উপর হামলা, আটক ৩। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি উজ্জ্বল হাফেজ। এখন থেকে নিম্ন আদালতের বিচারকদের পূর্ণ নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেয়া হয়েছে। সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রায়ে এই অনুচ্ছেদকে অসাংবিধানিক বলেন হাইকোর্ট। এই সংক্রান্ত চতুর্থ পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেন দেশের সর্বোচ্চ আদালত। ১৯৭২ সালের সংবিধানের অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল। ১৯৭৪ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়। পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের সঙ্গে রাষ্ট্রপতির পরামর্শে বিষয়টি যুক্ত করা হয়। আপিল বিভাগ পঞ্চম সংশোধনী আইন অসাংবিধানিক ঘোষণা করে। ২০১১ সালে পঞ্চদশ সংশোধন আইনের মাধ্যমে ওই বিধানটি পুনরায় প্রতিস্থাপন করা হয়। রায়ের ফলে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্বসহ বদলি পদায়নের উপর মহলের নাটাই ঘোরানোর আর কোনো সুযোগ থাকলো না বলে মন্তব্য করেছেন রিটকারীর আইনজীবী শিশির মনির। এছাড়াও এই রায়ের মাধ্যমে নির্বাহী এবং রাজনৈতিক প্রভাব থেকে বিচার বিভাগ মুক্তি পেল বলেও জানান তিনি। অধস্তন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত। এটা ঐক্যমত কমিশনের কাজের মধ্য দিয়ে এটা এসছে যে ৩১টি দল এতে একমত। এটাও আমরা আদালতের নজরে এনেছিলাম এবং আদালত তার রায়ে সেটাও উল্লেখ করেছেন। কাজেই সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং এর ফলশ্রুতিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য যে ঐক্যমত কমিশন, ৩টি কমিশনের কাজের বিচার বিভাগীয় স্বীকৃতি আজকে এক ধরনের পাওয়া গেল। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল। যে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে করার মাস্টারমাইন্ড ছিলেন সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যতে এ তথ্য জানান রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জবানবন্দিতে সাবেক পুলিশ প্রধান আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করা হয় এবং টেলিভিশনে আন্দোলন প্রত্যাহারে বক্তব্য দিতে বাধ্য করা হয়, যার মূল দায়িত্ব ছিল ডিজিএফআই এবং সাবেক ডিবির প্রধান হারুনুর রশিদের। দুপুরের বিরতির পর আবারও শুরু হবে সাক্ষ্য গ্রহণ। তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি
এসপি, ওসি, এসিল্যান্ড, ইউনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো এবং এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং অপস এবং ডিজি ইন্ট ইনারা পালন করতেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রাব্বি হোসেন, চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, সাক্ষ্যতে আর কি বলেছেন রাজসাক্ষীর সাবেক আইজিপি মামুন, সেই সঙ্গে জানাবেন আজ আর কে সাক্ষ্য দেবেন? শম্পা, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন গ্রেপ্তার হয় এবং এই মামলায় যখন বিচার শুরু হয় তিনি রাজসাক্ষী হয়েছিলেন। এরপর থেকে নানা মহলে একটি আলোচনার সৃষ্টি হয় যে তিনি আসলে কবে নাগাদ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে সাক্ষ্য প্রদান সেটি করবেন। এবং আজকে মূলত 11টার পর 11:50-এর দিকে এই রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তিনি মূলত প্রথম দিকে তার যেই পরিচয় রয়েছে, রাজনৈতিক পরিচয়, তিনি বলেছেন যে শিক্ষা জীবনে তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিলেন না, শুধুমাত্র আওয়ামী লীগের পরিবারের সন্তান ছিলেন তিনি। তার বাবা একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের। পরবর্তীতে তিনি যখন পুলিশের বাহিনীতে যোগদান করেন, এরপর যখন ধাপে ধাপে তিনি আইজিপি পদে পদোন্নতি পান এবং আওয়ামী লীগের পরিবারের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি দুই দফায় তিনি আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন, এই কথাগুলো তিনি বলেছেন। পরবর্তীতে তিনি আসলে জুলাই আগস্টে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বর্ণনা তিনি দেওয়া শুরু করেছিলেন। সেখানে বলেছেন যে আন্দোলনের সময় যেখানে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়, পরবর্তীতে কোর কমিটির বৈঠকে প্রতি রাতেই সিদ্ধান্ত হতো যে কিভাবে এই আন্দোলন দমানো যায়। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন এই সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন ছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছিলেন, ডিবি প্রধান হারুনুর রশিদ ছিলেন। সেখানে মূলত সিদ্ধান্ত হয় যে এই যে জুলাই আগস্টের আন্দোলনে চলমান বা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সমন্বয়কদেরকে আটক করে সেখানে মানসিক নির্যাতন করা হবে আন্দোলন দমনে বা আন্দোলন প্রত্যাহার করার জন্য। টেলিভিশনে তাদেরকে একটি বিবৃতি দেওয়া হবে, এই চাপ দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেছেন যে 14 সালের নির্বাচনের কথা বলেছেন। এরপর 14 সালের নির্বাচনের পর থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন থেকেই পুলিশ বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়। বিশেষ করে গোপালগঞ্জে পুলিশ বাহিনীতে এক ধরনের এই গোপালগঞ্জ কেন্দ্রে এক ধরনের রাজনীতি শুরু হয়। সেখানে মূলত সেই কথাগুলো তিনি বলেছেন। এবং 18 সালের যেই নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, সেখানে মূল মাস্টারমাইন্ড ছিল সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। তিনি মূলত 50% ভোট ব্যালট বাক্সে রাতেই ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এই কথাগুলো বলেছে। এবং এখন মূলত বিরতি চলছে, এই সাক্ষ্য গ্রহণের বিরতির পরে আরও কথা বলবেন তিনি মূলত যে জুলাই আগস্টের মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, এই কথাগুলো তারা এর আগেও সাক্ষ্য গ্রহণে নিম্ন আদালতে বলেছেন। আজকেও মূলত সেই কথাগুলি তিনি এই ট্রাইব্যুনালে জবানবন্দিতে দিবেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এদিকে জুলাই আগস্টের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে এসে আইন উপদেষ্টা আরও বলেন, সংস্কার শেষে দ্বিতীয় ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই আগস্টের বিচার কার্যক্রম দ্রুতই শুরু হবে। প্রয়োজনে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। মঙ্গলবার আইন উপদেষ্টার সাথে ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। উপদেষ্টাদের সংস্কার কাজ ঘুরে দেখান চিফ প্রসিকিউটর তাজিউল ইসলাম সহ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। জুলাই গণ অভ্যুত্থানকালে যে আমাদের 1000-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। বিচারের যে গতি আছে সেটা আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি।
নারী শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। ডাকসু নির্বাচন বানচালের জন্য পরিকল্পিতভাবে মব করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠনটি। মঙ্গলবার সকালে নারী নিপীড়নের বিরুদ্ধে মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে শেষ হয়। বিভিন্ন ক্যাম্পাস সহ দেশব্যাপী নারী শিক্ষার্থীদের হুমকি ও সাইবার আক্রমণের অভিযোগে বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্রদল নেতারা। বলেন, কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না। বাম জোটের নেত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থীকে গ্রেপ্তার ও একাডেমিক ব্যবস্থা নেয়ার দাবি জানায় ছাত্রদল। নারীর স্বাধীনতা ও অবাধ চলাচলে বাধা দেয়া রাষ্ট্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তারা। যারা বিলম্বিত করবে, ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতিকারী এবং কালপিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। অতি অল্প সময়ের মধ্যে এই আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। ডাকসু নির্বাচন নিয়ে আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত আছেন জাওয়াদ মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাওয়াদ, ক্যাম্পাসে প্রচার প্রচারণা কেমন চলছে, আর নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, যেটি হয়েছে গতকালকে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ডাকসু স্থগিতের আদেশ নিয়ে, পরে যদিও সেটি স্থগিত করে দেয় চেম্বার আদালত। এরপরে আমরা দেখেছি গতকালকেই বিশ্ববিদ্যালয় এক ধরনের বিক্ষোভের মধ্যে দিয়ে গেছে, শিক্ষার্থীদের মধ্যে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু আজকে যখন আমরা সকালে আবার এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসলাম, সেখানে কিন্তু দেখলাম যে আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা, নানা প্যানেলের শিক্ষার্থীরা তারা প্রচারণা চালাচ্ছে, বা যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে তারা প্রচারণা চালিয়েছে। এর আগে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখছি যে ছাত্রদল তারা নারী নিপীড়নের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করেছে, এবং বিক্ষোভ মিছিল পরবর্তী তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছিল। তারা সেখানে জানিয়েছেন যে যেসব নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ডাকসুতে, তারা আগে পূর্ববর্তী সমাজে সাইবার বুলিং হতো বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের হেনস্থা করা হতো, এই প্রার্থী হওয়ায় সেই হেনস্থা আরও বেড়ে গিয়েছে। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এটি বারবার জানিয়েছেন, এবং তারা কিছু ছাত্র সংগঠনের দিকে ইঙ্গিত দিয়ে বলছেন যে কিছু কিছু ছাত্র সংগঠন আসলে নারী হেনস্থার সাথে বা এই যে সামাজিক পরিসরে নারীদের নানান বুলিং করা বা বুলি করা সেটির সাথে জড়িত, এটি নিয়েও তারা অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ছাত্রদল ক্যাম্পাসে কাজ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এটা আহ্বান জানিয়েছেন, এবং যে কোনো মূল্যে ডাকসু যাতে 9 সেপ্টেম্বর হয় সেটি নিয়ে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে সেটি তারা আদায় করে নেবেন। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের যাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে একটি অনিশ্চয়তা ছিল গতকালকে, যেহেতু যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অনিশ্চয়তার মধ্যেও শিক্ষার্থীরা আশার সঞ্চার দেখেছেন, যেহেতু কিছুক্ষণ পরেই আবার মিনিট 15 পরেই সেই আদেশটি স্থগিত করা হয়। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আবার নতুন করে আজকে প্রচারণা শুরু করেছেন, এবং শিক্ষার্থীরাও এটি বলছেন যে কোনো মূল্যেই হোক তারা তাদের যে বহুল কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ডাকসু সেটি আদায় করে নেবেন। কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র সেটি রোধ করা যাবে না। এবং এ নিয়ে আমরা কিছুক্ষণ আগে এই যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি পদপ্রার্থী সাদিক কাইম, তার সাথে কথা বলেছি। তিনি ঠিক আমার পেছনেই প্রচারণা চালাচ্ছেন এফবিএস এর সামনে এই জায়গাটিতে। তিনিও বলেছেন যে ধরনের কাউকে ব্লেম দেওয়া অথবা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কার উপর দায় চাপিয়ে দেওয়া রাজনীতি থেকে ছাত্ররা বের হয়ে আসতে চায়, এবং তারাও যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত করবে সেটি নিয়েও তারা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছেন বা আদায় করে নেবেন। এই ছিল এখন পর্যন্ত ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সব শেষ। জাওয়াদ মাহমুদ জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের প্রচারণার খবর। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে শিগগিরই সে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি বলেন,
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক, এজন্য মন্ত্রণালয় উদ্বিগ্ন। তবে আলোচনা করে এই সমস্যার সমাধান করা হবে। শিগগিরই এসব ঘটনার সমাধান হবে এবং শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে শিক্ষা ব্যাহত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি কারো কাম্য নয়, তবে সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে। চলমান সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধান করা হবে এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান উপদেষ্টা। এই ধরনের একটা পরিস্থিতি কারোর কাম্য না, সেটা শিক্ষকরাও চান না, ছাত্ররাও চান না, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাও এটা চান না। তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা, এবং সেখানে যে বিভিন্ন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও সহযোগিতার হাত বাড়াচ্ছেন। কোনো ক্ষেত্রে প্রয়োজন যেটা লোকাল কমিউনিটি তারাও সেখানে এগিয়ে এসছেন। সো আমার মনে হয় সমাধান খুব দ্রুত এটা হবে। কম্বাইন্ড ডিগ্রি প্রদান সহ 6 দফা দাবি আদায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক সহ বিভিন্ন ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন তারা। এতে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন সহ সবকিছু। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন দাবি আদায়ে শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম কখন শেষ হচ্ছে, আর রেলপথ অবরোধ ছাড়া তাদের আর কোনো কর্মসূচি রয়েছে কিনা? উজ্জ্বল, আসলে যতই দিন গড়াচ্ছে সমস্যা নিরসনে কিন্তু খুব একটা উদ্যোগ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে দেখতে পাচ্ছি না। যদিও শিক্ষার্থীরা বারবার আমাদের সাথে বা তাদের স্লোগানে কিন্তু জানাচ্ছিলেন যে তারা একটি শান্তিপূর্ণ সমাধান চান, বসে আলোচনা করে এর একটি সমাধান বের করতে চান, তারা আবারও ক্যাম্পাসে ফিরে যেতে চান। আমরা এই মুহূর্তে রয়েছি জব্বারের মোড় এলাকায়। প্রায় 2 ঘন্টার উপরে হতে চলল 6 দফা দাবিতে শিক্ষার্থীরা এখানে রেলপথ অবরোধ করেছে। ঢাকা ময়মনসিংহ রুটে সম্পূর্ণ রেল বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেনও আটকা পড়েছে আমরা জানতে পেরেছি। এর আগে আমরা দেখতে পেরেছি যে প্রায় আধা ঘন্টা আগে এখান থেকে শিক্ষার্থীরা গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংকের যে বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে সেই শাখায় কিন্তু তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে ট্রেজারি, বিশেষ করে কোষাধ্যক্ষের যে কার্যালয়, সেখানে তারা তালা ঝুলিয়ে দেয় এবং এরপরেই আসলে ট্রেজারার সঙ্গে আমাদের যে কথা হয়েছে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে যেহেতু এই কোষাধ্যক্ষের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ল্যাবের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, পাশাপাশি শিক্ষকদের বেতন ভাতা থেকে শিক্ষার্থীদের স্টাইফেন্ড, যেহেতু অর্থ সংক্রান্ত অনেক লেনদেনের ব্যাপার রয়েছে, সুতরাং এই গুরুত্বপূর্ণ খাতগুলো যেন তাদের আন্দোলনের বাইরে রাখে, এই দাবিটি কিন্তু তারা জানিয়েছে। তবে শিক্ষার্থীরা যেটা বলেছেন যে তারা এই 1 মাসের উপর ধরে তারা আন্দোলন করছেন এবং বিভিন্ন ধাপে এই আন্দোলনের সমাধানের জন্য তারা এগিয়েছেন, কিন্তু সেই সমাধান কিন্তু এখনো পায়নি। এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল, কারণ হঠাৎ করে শিক্ষার্থীদের মাঝে একটি খবর আসছিল যে হয়তো বহিরাগতর দ্বারা তারা আক্রান্ত হতে পারেন। সেই পরেই কিন্তু তারা পুরো ক্যাম্পাস কিন্তু তারা বিক্ষোভ করেছেন। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জব্বারের মোড় এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীরা রেলপথে এখনও কিন্তু বসে আছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা যত জানতে পেরেছি আজকে বিকেল 4টার দিকে শিক্ষকদের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা সাংবাদিকদের সঙ্গে, সেটি আসলে কখন হবে সে বিষয়েও আমরা খুব একটা নিশ্চিত না, তবে আমাদেরকে জানানো হয়েছে সেই সংবাদ সম্মেলন হওয়ার পরে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। শিক্ষার্থীরা যেটা বলছেন যে অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্সের যে কম্বাইন্ড ডিগ্রি, তার জন্য তারা আন্দোলন করছেন, সেই আন্দোলন তারা যেন কম্বাইন্ড ডিগ্রিটি তারা চাচ্ছেন। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তাদের যে সমাধানটি দিয়েছেন সেই সমাধানটি তারা আসলে কিন্তু মানছেন না এবং 6টি দাবি তারা জানিয়েছেন এবং সেই দাবি নিয়ে দ্রুততর সময়ের মধ্যে শিক্ষার্থীরা চাচ্ছেন যে তাদের সঙ্গে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ প্রশাসনের সকলেই যেন আসলে বসে এবং সেই আলোচনা করে, সেই মাধ্যমে যেন এই সংকট থেকে তারা যেন উত্তরণ পেতে পারে আলোচনার মধ্য দিয়ে। এই কথাটি কিন্তু শিক্ষার্থীরা বারবার বলার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত বলা যায়। উজ্জ্বল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজও 144 ধারা জারি রেখেছে স্থানীয় প্রশাসন। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ।
মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন শিক্ষার্থী এবং স্থানীয়রা কি বলছেন। সংঘর্ষের 2 দিন পার হতে চলেছে। এর মধ্যে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে এখনও পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসীর মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক তৈরি হয়েছে, আমরা সেটি সকাল থেকে লক্ষ্য করেছি। এদিকে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন গতকাল থেকে বিক্ষোভ করছে। আজকেও সকালে আমরা দেখেছি গণতান্ত্রিক ছাত্র জোট তারা সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা 6টি দাবি উপস্থাপন করেছেন। তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে গণপরিবহন বাড়াতে হবে এবং যারা সংঘর্ষে যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সাথে গ্রামবাসী যারা হামলা চালিয়েছে ছাত্রদের উপর তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সবশেষ বিশ্ববিদ্যালয় এই সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যার কারণে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো কিন্তু তারা সংবাদ সম্মেলনে উপস্থাপন করেছেন। এরপর আমরা দেখেছি দুপুরে ছাত্রদলও ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। তারাও কিন্তু একই দাবি তুলে ধরেছেন। তারা বলছেন একটি বিশেষ সংগঠনকে সুবিধা দেওয়ার জন্যই মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাকে দ্রুত সমাধান করতে পারেনি, যার কারণে সামান্য একটি ঘটনা বড় আকার ধারণ করেছে এবং শত শত শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুষছেন এই ঘটনার জন্য এবং অনতি বিলম্বে এই ভিসি সহ প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং সেটি তারা চালিয়ে যাবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে এই সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী থানাতে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে, চলছে। আমরা এমনটি জেনেছি, যদিও মামলাটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। আর 144 ধারা যেটি গতকাল রাত 12টা পর্যন্ত ছিল সেটি একদিন বাড়িয়ে আজ রাত 12টা পর্যন্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গাতে তাদের টহল অব্যাহত রেখেছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনার সবশেষ পরিস্থিতি। শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এদিকে নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সাথে পুলিশ সেনাবাহিনীর সংঘর্ষে 1 শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও শতাধিক। সংঘর্ষের ঘটনায় নীলফামারী সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে পুরো ইপিজেড এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিনের শ্রমিকরা বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন। এরপর সোমবার এভারগ্রিন কোম্পানি বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এরই জের ধরে মঙ্গলবার সকালে ইপিজেডের মূল গেটে অবস্থান নেয় কোম্পানির শ্রমিকরা। এ সময় অন্য কোম্পানির শ্রমিকদের কাজে যোগদানে বাধা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাবিব ইকু পলিথিন কোম্পানিতে চাকরি করতেন। রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। শ্রমিক নিহতের ঘটনায় অসন্তোষ আরও বেড়ে যায়। ইপিজেডের নিয়ন্ত্রণ নিতে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনীর সদস্যরা। এরপর থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সবাই আসছে, আসার পর গেট বন্ধ করে দিয়েছে, বন্ধভাবে আন্দোলন করতেছে। অনেকগুলো কোম্পানির লোক চলে গেছে, অনেকগুলো আন্দোলন করতেছে। আমার স্বামীরা আগে নিয়ে যা আমি ডাকে নিয়ে আমি বাসা যাব, পরে ওই যাওয়ার পরে। এদিকে সংঘর্ষের ঘটনায় নীলফামারী সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আপনারা যদি ফুটেজগুলো দেখেন আশেপাশে এখানে কোনো লোক নেই, কোনো মব নেই। এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে, চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে ইপিজেড কর্তৃপক্ষের সাথে বৈঠক করছেন জেলা প্রশাসক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইপিজেডের সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানা গেছে। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।
চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে সদ্য সমাপ্ত আগস্ট মাসে। বিশেষজ্ঞরা বলছেন এই মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব দপ্তরকে একযোগে কাজ করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের জুলাই এবং আগস্টে ডেঙ্গু বেড়েছে সমানতালে, আর তখনই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন এবার সেপ্টেম্বর মাসের শুরুতে বাড়তে পারে ডেঙ্গু আক্রান্তের হার। সেই প্রতিফলনই যেন আগস্টের শেষ দিনে। চলতি বছর একদিনে রেকর্ড 568 জন শনাক্ত হয় গত 31 আগস্ট। এদিন মৃত্যু হয় 4 জনের। বরাবরই বিশেষজ্ঞরা বলেছেন ডেঙ্গু প্রতিরোধে আরো জোরালো ভূমিকা নিতে হবে সিটি কর্পোরেশনকে, না হলে মারাত্মক হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার পরামর্শ তাদের। আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের কোনো হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র চিহ্নিত করা নেই, সব বড় বড় হাসপাতালে। গ্রামাঞ্চলে আছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। দ্বিতীয় মাধ্যমিক পর্যায়ের আছে, বা ওটা প্রাথমিকও বলতে পারে, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হাসপাতাল আছে, আর অধিকাংশ জায়গায় মেডিকেল কলেজ হাসপাতাল আছে। তাহলে এইটা ওখানে যদি আপনি রোগীর আস্থা পায়, সেখানে চিকিৎসা করতে ব্যবস্থা থাকে, তাহলে তো বড় বড় ঢাকা এবং চট্টগ্রামে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীর ভিড়টা হয় না। তবে বারবার বিশেষজ্ঞদের এমন সতর্কবার্তার পরেও টনক নড়েনি সেবা সংস্থাগুলোর। দিন দিন ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ায় তা প্রমাণ করে। এমন পরিস্থিতিতে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মত, ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার। পরিচ্ছন্নতা অভিযান করতে হবে। শুধুমাত্র আপনি পানি জমার পাত্র পরিষ্কার না, মানে সার্বিকভাবেই অপরিচ্ছন্ন পরিবেশকে পরিচ্ছন্ন করতে হবে। এই হাজার হাজার স্বেচ্ছাসেবক ছাত্র তরুণদেরকে যদি 3 থেকে 5 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়, বা একদিনের প্রশিক্ষণ যদি দেন, এই যারা কীটতত্ত্ববিদ, জনস্বাস্থ্যবিদ এবং পরিবেশবিদ, তাহলে তারা চমৎকার কাজ করতে পারবে। চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 31,476 জন, আর মৃত্যু হয়েছে 122 জনের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। কক্সবাজারের বাঁশখালী নদী তীরবর্তী এলাকায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। তবে অভিযান শুরুতে স্থানীয়দের ছোড়া একটি ইটের টুকরোর আঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 10টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর কস্তুরিয়া ঘাট এলাকায় শুরু হয় অভিযান। এ সময় স্থানীয় প্রভাবশালী আতিকুল ইসলামের দখলে থাকা জমিতে উচ্ছেদ অভিযান চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে তার দলের লোকজন। এ সময় আহত হন পুলিশ সদস্য। আটক করা হয় 3 জনকে। পরে আতিকুল ইসলামের দখলে থাকা 50 থেকে 60 একর জায়গার বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এছাড়া নদী তীরে অভিযান চালাতে গেলে বাধা দেয় স্থানীয়রাও। তাদের দাবি, সরকারি নিয়ম মেনে এবং খাজনা দিয়ে ক্রয়কৃত জায়গায় বসবাস করছেন তারা। অভিযানকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। গতকাল দিনভর অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়, যা চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। ওনার লোকজন কিছু ধাক্কাধাক্কিও করেছে আমাদেরকে। তো সব মিলে আমরা শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের বিআইডব্লিউটি এর সমস্ত কর্মকর্তাগণ একেবারেই নির্ভীক ছিল। এখানে দেখা যাচ্ছে যে কিছু পাথর, তারপরে এই সমস্ত উনি অনেক বৃক্ষরোপণ করেছেন। বাট এইখানে অ্যাকচুয়ালি আমরা এই বৃক্ষ দিয়ে একটা ঢাল তৈরি করার চেষ্টা করছেন। কক্সবাজারে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান এখনো চলছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন মন্তোষ বেতক্য। মন্তোষ, জানাবেন আহত পুলিশ সদস্যের অবস্থা কেমন, সেই সঙ্গে জানাবেন উচ্ছেদ অভিযান নিয়ে আর কি তথ্য আপনার কাছে আছে। আহত পুলিশ সদস্য বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এখন পর্যন্ত যে উচ্ছেদ অভিযান সকালের দিকে, সেই উচ্ছেদ অভিযানে কিছুটা বিঘ্ন ঘটলেও এই মুহূর্তে এখন পর্যন্ত আবার পুরোদমে কিন্তু উচ্ছেদ অভিযানটি চলছে এবং ইতিমধ্যে প্রায় 50 থেকে 60 একর জায়গা, যেটি একজন প্রভাবশালী ঠিকাদারের দখলে ছিল বলে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, সেই জায়গাটি ইতিমধ্যে দখলমুক্ত করা হয়েছে এবং সেখানে যেসব স্থাপনা ছিল, সেখানে বাসা ছিল এবং এর পাশাপাশি একটি এতিমখানা এবং মসজিদ গড়ে তোলা হয়েছিল ছোট পরিসরে। সেই স্থাপনাগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন যে পরিস্থিতি, এই মুহূর্তে নদীর ঠিক বিপরীত পাশে এখনো আমরা যে জায়গাটিতে অবস্থান করছি, এই জায়গাটি একেবারে কক্সবাজার থেকে খুরুশকুল যাওয়ার পথে যে
সেতুটি হয়েছে, বক্স গার্ডার সেতু, সেই সেতুটির ঠিক মাঝখানেই আমরা আসলে দাঁড়িয়েছি, নদীর বুকেই বলা যায়। এবং এই জায়গাটি কিন্তু ভরাট হয়ে গিয়েছে এবং চারদিকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে, যেগুলো বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে তাদের যে জমি, অর্থাৎ যে তাদের নদীবন্দর যে ঘোষিত হয়েছে সেই নদীবন্দর এলাকার এইসব জমিতে কিন্তু বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এবং গতকালও আসলে শতাধিক স্থাপনা এইসব এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে। আজকেও সকাল থেকে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ইতিমধ্যে 60 একর মতো জায়গা যেহেতু দখলমুক্ত হয়েছে, এরপরে নদীর যে অপর তীর সেই পাশে কিন্তু সেতুর যে অপর পাশ সেই পাশে এখন উচ্ছেদ অভিযান চলছে। এখনও আমরা দেখছি যে এই পাশেও 2টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং সামনে আরো বেশ কিছু স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো কিন্তু ইতিমধ্যে উচ্ছেদের যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান টানা চলবে বলে আমাদেরকে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ জানিয়েছে। এবং এই যেসব জায়গা থেকে আসলে উচ্ছেদগুলো করা হচ্ছে এই সব জায়গা আবার পরে খননের মাধ্যমে এটি নদীর জায়গা, নদীকে ফিরিয়ে দেওয়া হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। শম্পা, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারে উচ্ছেদ অভিযান চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদক। দেশের বাইরের খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ উপলক্ষে চীনের কুচকাওয়াজে অংশ নিতে বেইজিং পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে সেখানে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য বিশ্ব নেতারা। সোমবার পিয়ংইয়ং থেকে যাত্রা করে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে একটি গাঢ় সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ ট্রেনে করে বেইজিং পৌঁছান কিম জং উন। তার সঙ্গে রয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এমন একটি ট্রেনে করেই কিম এর আগে চীন ও রাশিয়া সফর করেছেন বলে জানিয়েছে রয়টার্স। চীন ও উত্তর কোরিয়ার সম্পর্কের দায়িত্বের বার্তা দিতেই এই সফর বলছেন বিশ্লেষকরা। আগামী বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। দেশের ক্রিকেটকে সুরক্ষিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিসিবির সভাপতি। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে অ্যান্টি কারাপশনের যে শুধু কোড অফ কন্ডাক্ট না, ডিটেল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। আর নেক্সট স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে 3rd ডিভিশন খেলা শুরু হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেড ফান্ডেড এনি ইভেন্ট, যেখানে যতগুলো ইভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপশন লজ কন্ডাক্ট ভালো করে শেখাবো এবং সেখানে পরে তারা বুঝবে, সই করবে, তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে। শেষ করবো এখন দুপুর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নিম্ন আদালতে বিচারকদের নিয়ন্ত্রণের ভার থাকবে সুপ্রিম কোর্টের হাতে, হাইকোর্টের রায়। 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ। 2018 সালে দিনের ভোট রাতে করার মাস্টার মাইন্ড ছিল জাবেদ পাটোয়ারি। ট্রাইব্যুনালে জবানবন্দিতে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন। নারী শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের প্রতিবাদে ঢাবি ছাত্র দলের বিক্ষোভ। ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ। ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটের শুনানি আজ। 6 দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা। রেলপথ অবরোধ। প্রক্টরের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। কারখানা বন্ধের জেরে নীলফামারীতে ইপিজেটের সংঘর্ষে 1 শ্রমিক নিহত, আহত অনেকে। কক্সবাজারে উচ্ছেদ অভিযানে পুলিশের উপর হামলা, আটক 3। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।